নিচে থেকে আসা খিলখিল হাসি আর উচ্চ স্বরে কথা বলার আওয়াজে আরবানের ঘুমটা চট করে ভেঙে গেল। বিরক্তি নিয়ে উঠে বসে কয়েক সেকেন্ড শব্দের উৎস বোঝার চেষ্টা করল সে। কপালে হাত দিয়ে বিরক্তটা সামলে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ির কাছে আসতেই আরবানের চোখ স্থির হয়ে গেল। নিচের কাউচে বসে আয়াদ আর ফারহান হাসি তামাশায় মত্ত। তাদের মাঝে একটা লুডু বোর্ড পাতা, যেন কোনো মহাযুদ্ধ নেমেছে দুজন। আরবান নিজেকে কোনো মতে সংযত করে নিচে নেমে এলো। গলার স্বর যতটা সম্ভব গম্ভীর করে আয়াতকে বলল, এখানে কি হচ্ছে এসব? তোমার কি আজ কলেজ নেই? আয়াত ভ্রু কুঁচকে একবার আরবানের দিকে তাকিয়ে আবার লুডু বোর্ডে মনোযোগ দিয়ে বলল, আজ কলেজ যাব না। আর চোখে দেখছেন না আমরা লুডো খেলছি? আরবানের কপালে ভাঁজ পড়ল। সে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, হঠাৎ কলেজে না যাওয়ার সিদ্ধান্ত কেন? আয়াত কোনো উত্তর দিল না। আরবান এবার সোজা ফারহানের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, তোকে না বলেছি এই বাড়িতে যখন তখন না চলে আসতে? এটা কি কোনো ক্লাব ঘর পেয়েছিস? ফারহান মুখ গম্ভীর করে নাটুকে ভঙ্গিতে লুডুর ছক্কাটা হাত বদল করে বলল, তোর কাছে আসিনি আমি। আমি এসেছি আমার বনুর কাছে। ভাই হিসেবে কি বোনের সাথে লুডো খেলাও অপরাধ? এই বুনু মুনু, এসব আদিক্ষেতা বন্ধ করে এখনই এখান থেকে বের হ। রাতে বিজনেস মিটিং আছে, তাই সব কাজ দিনে শেষ করতে হবে। তুই এখন আসতে পারিস। ফারহান আয়াতকে বিদায় জানিয়ে একদম সিরিয়াস ভঙ্গিতে নাটক শুরু করলো। বউ পেলে বন্ধু পর হয়ে যায়, এই কথাটা আগে বিশ্বাস করিনি, কিন্তু এখন হাতে নাতে প্রমাণ পেলাম। ছি এবি, তোর মতো পাষাণ বন্ধু আমার কপালে ছিল। রাতে যে ইম্পর্টেন্ট ফাইলটা চেয়েছিলি সেটা টেবিলের উপর রেখে গেলাম। আসছি আয়াত, পরে কথা হবে। আরবান ফারহানের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, দাঁড়া, তোর ওই ওভার ড্রামার চূড়ান্ত ব্যবস্থা অফিসে গিয়ে করছি। ফারহান চলে যেতেই আয়াত বিরক্তিতে মুখ ঘুরিয়ে গুম মেরে বসে রইল। আরবান এগিয়ে এসে টি টেবিলের ওপর আয়াতের সামনাসামনি হয়ে বসলো। আয়াতের থতমত মুখের দিকে তাকিয়ে বলল, মুখটাকে এমন আফুল করে রেখেছো কেন? সবার সামনে তোমার হি হি করে হাসি ফুটে ওঠা, আর শুধু আমার সামনে আসলেই মনে হয় যেন তিতা করলা চিবিয়েছো। আয়াত তপ্ত স্বরে বলল, যে হাসতে জানে না তার সামনে আমার হাসিও আসে না। রিয়েলি? দেন আমিও হাসছি। হা হা হা। এবার খুশি? এখন হাসো। আরবানের এমন কৃত্রিম আর অদ্ভুত হাসি দেখে আয়াতের পেট ফেটে হাসি আসছিল, কিন্তু সে ঠোঁট কামড়ে ধরে নিজেকে আটকে রাখলো। তবে বেশিক্ষণ সে তা চেপে রাখতে পারবে বলে মনে হলো না। আরবান নিজের মুখ যে আদলে বানিয়ে রেখেছে তা দেখে বেশিক্ষণ গাম্ভীর্য ধরে রাখা অসম্ভব। যে কোনো সময় তার হাসি ফেটে বের হয়ে যাবে। নিজের দুর্বলতা লুকাতে আয়াত হুট করে উঠে চলে যেতে চাইলো, কিন্তু আরবান চট করে তার হাত ধরে হ্যাচকা টানে তাকে আবার সোফায় বসিয়ে দিল। আরবান খুব কাছাকাছি ঝুঁকে এসে ফিসফিস করে বলল, পালাচ্ছ কেন আয়াত? অপরাধী যখন ধরা পড়ে তখন সে হয় হাসে, নয়তো কাঁদে। তোমার ঠোঁটের কোণ কাঁপছে, তার মানে তোমার ভেতরের হাসির সুনামি চলছে। আগে হেসে দেনা শোধ করো, তারপর যাবে। আয়াত মুখটা শক্ত করে বলল, আপনার এই জোড়া তালির হাসি দেখে আমার একটুও হাসি পাচ্ছে না, উল্টো ভয় লাগছে। আরবান ভ্রু কুঁচকে বলল, ভয়? মিস্টার আরবান চৌধুরীর এক একটা হাসির ছবি তোলার জন্য ফটোগ্রাফাররা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর তুমি সেটা ফ্রিতে পেয়েও বলছো ভালো না? লিসেন, আমি হাসলে মানুষ প্রেমে পড়ে যায়, আর আমি চাইছি তুমি অন্তত একবার আমার এই হাসির প্রেমে পড়ো। আয়াত হাত ছাড়ানোর চেষ্টা করে নাক কুঁচকে বলল, আপনার প্রেমে পড়ার চেয়ে হিমালয় থেকে ঝাঁপ দেওয়া অনেক বেশি সহজ কাজ। আর আপনার আত্মবিশ্বাস তো মাশাআল্লাহ। একটু জমিনে পা নামিয়ে কথা বলুন। আরবান হঠাৎ শান্ত হয়ে গেল। কণ্ঠস্বর কিছুটা নরম করে বলল, আয়াত, আমার জন্য তোমার অনুভূতিটা আসলে ঠিক কি? ঘৃণা, মায়া নাকি দয়া? আরবানের এমন হঠাৎ বদলে যাওয়া স্বরে আয়াত অপ্রস্তুত হয়ে পড়ল। সে কি বলবে? সে চেয়েও ঘৃণা করতে পারছে না। উল্টো লোকটার প্রতি এক অদ্ভুত মায়া কাজ করছে। আর দয়া? এই সম্পর্কে দয়া শব্দটা বোধহয় তার জন্যই প্রযোজ্য। তার নিজের তো নিজের প্রতি দয়া হয়। আয়াত মনে মনে ভাবল, কেন এই ছোট্ট জীবনটা এমন একটা জটিল গোলকধাঁধা হলো?
কেন একটু সুন্দর ভালোবাসাময় জীবন পাওয়া হলো না? কেন সব পাওয়া সত্ত্বেও মানুষটার মনে পৌঁছানো এত কঠিন? আয়াত কাঁপা গলায় বলল, আপনি কি চান? আমার কি করা উচিত? সেই শুরু থেকেই আপনিই তো সব জট পাকিয়ে রেখেছেন। আরবান খুব নিচু গলায় বলল, ঘৃণা করো, মায়া করো কিংবা ভালোবাসো, সবকিছুতে আমার সায় আছে। শুধু দয়া করো না, ওটা আমি নিতে পারি না, বড্ড গায়ে লাগে। আরবানের কণ্ঠের সেই বিষণ্ণতা আয়াতকে আবারও বিচলিত করে তুলল। প্রসঙ্গ ঘোরাতে সে বলল, এইসব বাজে প্যাচাল রাখুন তো, আগে বলুন আমায় আপনি কি ফোন দিয়েছেন? কখনো হঠাৎ নিজে নিজে স্ক্রিন অন হয়, আবার ডেটা অফ থাকা সত্ত্বেও নোটিফিকেশন আসে। মনে হচ্ছে কেউ অ্যাক্সেস করেছে। আরবান আয়াতের হাত থেকে ফোনটা টেনে নিয়ে আয়েশ করে বলল, হয়তো তোমার ফোন হ্যাক হয়েছে। কোনো পাসওয়ার্ড যদি নিজের নামে রাখো, তবে এমনটা হওয়া স্বাভাবিক। তোমার উচিত ছিল আরবান দ্য গ্রেট হাজবেন্ড ইন দ্য ওয়ার্ল্ড এমন টাইপের পাসওয়ার্ড দেওয়া। আয়াত অবাক হয়ে বলল, আপনি আমার পাসওয়ার্ড জানলেন কিভাবে? তার মানে আপনিই আমার ফোন হ্যাক করেছেন। আরবান একপাশে মাথা কাত করে হাসলো। গবেট, এটাকে আইকিউ নলেজ বলে। তোমার মতো বোকা মেয়ের পাসওয়ার্ড গেস করতে হ্যাকার হওয়া লাগে না। আয়াত ফোনটা নিতে গেলে আরবান সেটা সরিয়ে ফেলল এবং স্ক্রিনে কি যেন টিপতে শুরু করলো। আয়াতের বুকের ভেতর যেন হঠাৎ চোরের মতো পুলিশ পুলিশ অবস্থা। যদি আরবানের অগোচরে তোলা সেই ছবিগুলো এখন সে দেখে ফেলে, বোকা আয়াত হয়তো ঘুণাক্ষরেও বুঝতে পারবে না যে তার ফোন সত্যিই হ্যাক এবং তার সামনে বসা হ্যাকারটি ওই ছবিগুলো অগোচরে তোলার সময়ই দেখে হেসে উঠেছিল। আয়াত মরিয়া হয়ে বলল, ফোন দিন। কারো ব্যক্তিগত জিনিস অনুমতি ছাড়া দেখা অন্যায়। তাছাড়া আমি কি কখনো আপনার ফোন চেক করেছি? ফোন নিয়ে দুজনের মধ্যে রীতিমতো টানাটানি শুরু হলো। এক পর্যায়ে ফোন কেড়ে নিতে গিয়ে আয়াত ভারসাম্য হারিয়ে সরাসরি আরবানের গায়ের ওপর গিয়ে পড়ল। মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। আরবানের প্রশস্ত বুকের উষ্ণতা আর আয়াতের এলোমেলো নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। আয়াতের চুলগুলো আরবানের মুখের উপর এসে পড়ছিল। আয়াত দ্রুত সরে আসতে চাইলো, কিন্তু আরবান শক্ত হাতে আয়াতের কোমর জড়িয়ে ধরে তাকে আরো নিবিড়ভাবে নিজের সাথে চেপে ধরল। আরবানের চোখের মণিতে তখন এক গভীর নেশা। সে আয়াতের কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিস ফিস করে বলল, চাইলে সব চেক করতে পারো, ফোন, এই হার্টবিট, এমনকি আমাকেও। ইউ ওয়ান্ট টু চেক মি আয়াত? আমি কিন্তু ওপেন বুক, শুধু পড়ার মতো মন থাকা চাই। আয়াতের হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। সে ধকপক করা বুক নিয়ে আমতা আমতা করে বলল, ক কোনো প্রয়োজন নেই, ছাড়ুন আমাকে। আরবান আয়াতের চুলগুলো গুছিয়ে দিতে দিতে হাসকি স্বরে বলল, আমি যদি ছেড়ে দেই, তবে তুমি চাইলেও কিন্তু আমাকে আর নিজের করে ধরে রাখতে পারবে না আয়াত। সময় বড্ড কম আয়াত, সুযোগ থাকতে আগলে নিতে শেখো। এমন রহস্যময় কথার মানে বুঝতে না পেরে আয়াত কিছুক্ষণ আরবানের মুখের দিকে তাকিয়ে রইল। আরবানের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটতে দেখে আয়াত জোর করে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। তার শ্বাস দ্রুত পড়ছে, গাল দুটো লজ্জায় রক্তিম হয়ে আছে। আরবান সোফায় হেলান দিয়ে বসে স্বাভাবিক গলায় বলল, নেক্সট টাইম এভাবে কোনো পুরুষের সাথে বেশি ফ্রি হবে না। সেটা ফারহান হলেও নয়। এবার যাও, কলেজের জন্য রেডি হও। আয়াতের মেজাজ এবার বিগড়ে গেল। কিছুক্ষণ আগের আরবান আর এখনকার হুকুমদাতা আরবানের মিল খুঁজে পাওয়া ভার। সে দৃঢ় গলায় বলল, আমি কলেজে যাব না। আরবান এবার বেশ কড়া গলায় প্রশ্ন করল, কেন যাবে না? আপনার জন্য। আপনি কলেজ দিয়ে আসার পর থেকে সবাই আমাকে অদ্ভুত সব প্রশ্ন করে। সবাই কি জানতে চায়? সবাই জানতে চায় আপনার সাথে আমার সম্পর্ক কি, আপনি আমার কে হন। হুম, তো সমস্যা কি? বলে দেবে আমি তোমার হাজবেন্ড। আয়াত জেদ ধরে বলল, না, আপনি আমার হাজবেন্ড আর না আমি আপনার ওয়াইফ। তাহলে হাজবেন্ড বলার প্রশ্নই আসে না। আরবান এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, ওকে, নো প্রবলেম। তাহলে বলবে লাভার। কথাটা অত্যন্ত নির্বিকার চিত্তে বলে সে গম্ভীর ভঙ্গিতে উপরে চলে গেল। আয়াত কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এই লোকের সাথে কথা বলা মানেই নিজের মাথা খারাপ করা।
সে গজগজ করতে করতে রেডি হতে চলে গেল। গাড়ির ভেতর আজ এক অসহ্য নীরবতা। সকাল থেকে আকাশটা মেঘলা, হয়তো কোনো এক সময় ধুম বৃষ্টি নামবে। বাইরের ঝোড়ো হাওয়ার চেয়েও গাড়ির ভেতরের নিস্তব্ধতা যেন অনেক বেশি শীতল আর রহস্যময়। পুরোটা পথ আরবান আর আয়াতের মধ্যে একটি শব্দও বিনিময় হলো না। আয়াত আর চোখে কয়েকবার আরবানের শক্ত হয়ে থাকা চোয়াল আর স্টিয়ারিং এ রাখা ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালো। আরবান হয়তো আয়াতের অস্থিরতা বুঝতে পারছিল, কিন্তু তার দৃষ্টি ছিল সামনের ধূসর রাস্তাটার দিকে নিবদ্ধ। দুজনেই এই মৌনতা যেন হাজারো না বলা কথার পাহাড় হয়ে মাঝখানে দাঁড়িয়ে রইল। আরবানের গম্ভীর মুখটা আজ কেন যেন আয়াতের মনে এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল। গাড়ি কলেজের সামনে দাঁড়াতেই আয়াত কোনো কথা না বলে, এমনকি সৌজন্যমূলক বিদায়টুকুও না জানিয়েই নেমে গেল। আরবান গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে আয়াতের চলে যাওয়ার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। আয়াত দ্রুত পায়ে করিডোর দিয়ে ক্লাসের দিকে যেতেই তার চোখ পড়ল ক্যাম্পাসের ওপর ক্যাফেটেরিয়ার এক কোণে বসে থাকা অ্যালানের ওপর। আজ যেন আয়াতের কাছে মেঘ না চাইতেই জল পাওয়ার মতো অবস্থা। সে চারপাশের কোনো কিছুর তোয়াক্কা না করে সরাসরি অ্যালানের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখে অ্যালান কিছুটা অবাক হয়ে হাসি মুখে অভ্যর্থনা জানালো। হোয়াটসঅ্যাপ আয়াত, কেমন লাগছে আমাদের কলেজ? প্লিজ বসো তুমি। আয়াত সৌজন্যবোধের ধার না ধরে সরাসরি একটা চেয়ার টেনে বসলো। কোনো ভূমিকা ছাড়াই সে গম্ভীর গলায় বলল, ক্যান আই আস্ক ইউ আ কোশ্চেন মিস্টার অ্যালান? আয়াতের চোখে তীক্ষ্ণতা আর সরাসরি ভঙ্গি দেখে অ্যালান নড়ে চড়ে বসল। নিজের শিরদাঁড়া সোজা করে সে বলল, ইয়া শিওর, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো? আয়াত কোনো ভনিতা ছাড়াই প্রশ্নটি ছুড়ে দিল। আরবানের সাথে আপনার আসল সম্পর্কটা কি? অ্যালান একটু চুপ করে ম্লান হাসলো, তারপর বলল, ইউ আর এক্স ফ্রেন্ডস? আয়াতের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তার মনের ভেতর হাজারো নেতিবাচক চিন্তা উকি দিতে শুরু করলো। আয়াতের এমন অভিব্যক্তি দেখে অ্যালান শব্দ করে হেসে উঠল। ভয় পেও না আয়াত, এক্স বয়ফ্রেন্ড নয়, উই আর বেস্ট ফ্রেন্ড। আয়াত নিজের ভাবনার জন্য মনে মনে কিছুটা লজ্জিত হলো। যদিও বর্তমান যুগে পশ্চিমা সংস্কৃতিতে এসব খুব সাধারণ, তবুও আরবানের ক্ষেত্রে এমন চিন্তা তাকে অস্থির করে তুলেছিল। তবে কৌতূহল তাকে ছাড়ল না। সে প্রশ্ন করলো, তাহলে সেদিন আপনার সাথে অমন রূঢ় ব্যবহার কেন করেছিল ও? কেন আপনাকে ফ্রড বলেছিল? আর আপনি কেন ফারহান ভাইকে বলেছিলেন যে আপনি যা করছিলেন তা ওকে বাঁচাতেই করেছিলেন? অ্যালান একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে পুরোনো দিনের স্মৃতি ভেসে উঠল। এবি আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল। সব ঠিক ছিল। ও একবার বাংলাদেশে গিয়েছিল। সেখান থেকে ফেরার পর কেন জানি হঠাৎ করে খুব পাল্টে গিয়েছিল। নিজেকে গুটিয়ে নেয় সবার থেকে। তবুও আমাদের সম্পর্কটা অটুট ছিল। ফারহানও এদেশে পড়তে আসার পর আমরা তিনজন খুব ভালো বন্ধু হয়ে গেলাম। কিন্তু তারপর আরবানের ব্যক্তিগত জীবনের এমন এক জটিলতা সামনে এলো যা ও সামলাতে পারছিল না। আরবানের পারমিশন না নিয়ে আমি এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আরবান সহজভাবে নিতে পারেনি। অথচ আমি শুধু চেয়েছিলাম ও যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। আয়াতের বুকের ভেতরটা ধক করে উঠল। সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, সেটা কি কোনো মেয়েজনিত ব্যাপার ছিল? আরবান, কি? আই মিন, ও কি কোনো মেয়ের সাথে খুব খারাপ কিছু করেছিল? কোনো অন্যায়? আয়াতের ভাবনায় তখন আরবানের সেই রুক্ষ মেজাজ আর জেসিকার মতো মেয়েদের সাথে ওর দহরম মহরমের চিত্র ভেসে উঠছিল। মন বলছিল আরবান কোনো জঘন্য অতীত লুকিয়ে রেখেছে, কিন্তু আয়াতের ভাবনাকে উড়িয়ে দিয়ে অ্যালান ব্রু কুঁচকে তাকালো। কেন? এবি তোমাকে কিছু বলেনি ওর ব্যাপারে? আয়াতের মুখ থতমত হয়ে গেল। সে ম্লান স্বরে বলল, না, সে তো কিছু বলেনি। সব কথাই তো সে রহস্যের আড়ালে লুকিয়ে রাখে। দাঁড়াও আয়াত, তুমি বলতে চাইছো তুমি এমন একজনকে বিয়ে করেছো যার জীবন সম্পর্কে তোমার বিন্দু মাত্র ধারণা নেই? তোমরা কি একে অপরকে চিনে বিয়ে করোনি? আয়াত টেবিলের ওপর রাখা আঙুলগুলো একে অপরের সাথে জড়াচ্ছিল। সে নিচু স্বরে বলল,
আরভানের সাথে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স মাত্র ৮ বছর। তখন আমি বিয়ের অর্থটুকুও বুঝতাম না। বাবা মা আর দাদাজান বলেছিলেন, তাই কবুল বলেছিলাম। এই অস্ট্রেলিয়া আসার আগ পর্যন্ত আমাদের কোনো যোগাযোগ ছিল না। সম্পর্কটা ছিল কেবল কাগজের। অ্যালান যেন আকাশ থেকে পড়ল। বিস্ময়ে তার মুখ হাঁ হয়ে গেল। হোয়াট? ৮ বছর বয়সে বিয়ে? আর সেই বিয়েতে এভি রাজি হয়েছিল? দিস ইজ হাউ ইম্পসিবল। ও তো কোনো দিন আমাকে এসব বলেনি। তাছাড়া আরভান তো সবসময় চাইল্ড ম্যারেজের ঘোর বিরোধী ছিল। সেই মানুষটা নিজের জীবনে এরকম একটা কাজ করেছে? তাও? আয়াত আতঙ্কিত গলায় বলল, তাও কি অ্যালান? প্লিজ বলুন, আরভান কি অন্য কাউকে ভালোবাসতো? আরভান কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ তার চোখ পড়ল পাশের সিটে পড়ে থাকা আয়াতের নোটবুকের উপর। মেয়েটাকে নিয়ে সে কি করবে ভেবে পায় না। মেয়েটার জেদ আর অভিমান দুটোই যেন আকাশ ছোঁয়া। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে সে আবারও কলেজের দিকে রওনা হলো। ক্যাম্পাসে আসতেই আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। ক্যাফেটেরিয়ার কোণে অ্যালানের সাথে গভীর আলাপে মগ্ন আয়াত। মুহূর্তেই আরভানের মাথায় যেন রক্ত উঠে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল। অ্যালান আরভানকে আসতে দেখে অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো। এভি, প্লিজ কুল ডাউন। আমরা জাস্ট একটা নর্মাল কনভারসেশন করছিলাম। আরভান তার কথায় ভ্রুক্ষেপ করল না। সে সোজা আয়াতের হাত শক্ত করে ধরে এক প্রকার টানতে টানতে পার্কিং লটের দিকে নিয়ে গেল।